জীববিদ্যা, স্নায়ুবিজ্ঞান আর প্রাচীন দর্শনের এক দারুণ মোহনায় দাঁড়িয়ে আজ আমরা মানুষের নৈতিকতা বা মোরালিটির একদম গভীরে ঢুকতে চলেছি। এমন একটা বিষয় যা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটা ছোট বড় সিদ্ধান্তকে দারুণভাবে কন্ট্রোল করে। অনেকেই ভাবেন এই ভালো মানুষ হওয়া বা নৈতিকতা মেনে চলা এগুলো বোধহয় শুধুই কিছু সেকেলে ধর্মীয় নিয়মকানুন। কিন্তু বিজ্ঞান কি সত্যিই তাই বলে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের বিবর্তনের এক বিশাল চমকপ্রদ রহস্য? আজকের এই আলোচনাটা ঠিক এই জায়গা থেকেই শুরু হবে। আর আমরা এই এক্সপ্লেনাটি এত সুন্দর, আকর্ষণীয় আর বিস্তারিতভাবে সাজিয়েছি যে আপনি ছাত্র হন বা শিক্ষক, এই কনসেপ্টে ক্লিয়ার করার জন্য আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না। সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমরা এখানেই ডিকোড করব। চলুন একেবারে মূল প্রশ্নে ঢুকে পড়া যাক। আমাদের সমাজে একটা চিরন্তন দ্বন্দ্ব বা কনফিউশন কাজ করে। আচ্ছা, ধরুন একটা মিথ্যা বললে যদি আপনার কাজটা খুব তাড়াতাড়ি হাসিল হয়ে যায়, বা নিজের ইচ্ছে মতো একাধিক সম্পর্কে জড়ালে যদি বেশ একটা সাময়িক আনন্দ মেলে, তাহলে আমরা সেটা কেন করব না? কেন নিজের মন যা চাইছে সেটাকে আটকে রাখব? এটা কি নেহাতি সমাজ আর ধর্মের চাপিয়ে দেয়া একটা ফাঁদ, নাকি এর পেছনে সত্যি কোনো গভীর বায়োলজিক্যাল বা জৈবিক কারণ লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই একটা সলিড বৈজ্ঞানিক উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের আজকের এই পুরো জার্নিটাকে মূলত ৬টা ইন্টারেস্টিং ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব এটা কোনো ধর্মীয় বাধ্যবাধকতা কিনা, তারপর আসব চেতনার বিবর্তনে, এরপর অবচেতন বনাম নতুন শিখন, আদিম প্রবৃত্তি বনাম নৈতিকতা, অহংকার থেকে পরোপকারে উত্তরণ, এবং সবশেষে দেখব সনাতন ধর্মে চেতনার ঊর্ধ্বগমন নিয়ে কী বলা হয়েছে। কথা দিচ্ছি, এই ধাপগুলো পেরোনোর পর আপনাদের ভাবনার জগৎটা একেবারেই বদলে যাবে। প্রথমেই যে বিষয়টা মাথায় আসে তা হল, নৈতিকতা বা মোরালিটি কি শুধুই ধর্মে চাপিয়ে দেওয়া কোনো বাধ্যবাধকতা? আজকালকার দিনে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে সমাজের এই ধরাবাঁধা নিয়মকানুনগুলো নিয়ে একটা বেশ বড় ফ্রাস্ট্রেশন দেখা যায়, তাই না? অনেকেই মনে করেন নিজের সুবিধামতো একটু আধটু মিথ্যা বলা, ইচ্ছে মতো চলা বা বেপরোয়া জীবন কাটানো, এটাই তো আসল স্বাধীনতা। একটা বিশাল অংশের মানুষের ধারণা যে এই এথিক্স বা নৈতিকতার নিয়মগুলো আসলে ধর্মীয় গুরুদের তৈরি করা কিছু অযৌক্তিক বেড়াজাল, যা আমাদের আনন্দ ও উপভোগ করার পথে অযথাই বাধা হয়ে দাঁড়ায়। জীবন একটাই, সেটা ইচ্ছেমতো কাটানো উচিত, এটাই হলো এই বিতর্কের একটা দিক। কিন্তু বিজ্ঞানের দিক থেকে দেখলে গল্পটা চাই কি দাঁড়ায়, চলুন সেটাই এবার এক্সপ্লোর করি। এবার একটু উল্টো দিক থেকে ভাবা যাক। বিজ্ঞান আর বিবর্তনের লেন্স দিয়ে দেখলে কিন্তু পুরো গল্পটাই অন্য মাত্রা পেয়ে যায়। একটু ভেবে দেখুন তো, কোটি কোটি বছর আগে ওই ছোট্ট এককোষী জীব থেকে শুরু করে আজকের এই সুপার ইন্টেলিজেন্ট মানুষ, এই লম্বা জার্নিতে প্রকৃতি শুধু কি আমাদের শরীরেরই বদল করেছে? একেবারেই না। আসল ম্যাজিকটা ঘটেছে আমাদের চেতনায়, মানে কনশিয়াসনেসে। বিজ্ঞানের মতে যে জীবগুলোর চেতনার স্তর যত বেশি অ্যাডভান্সড ছিল, তারা প্রতিকূল পরিবেশে ঠিক ততটাই ভালোভাবে টিকে থাকতে পেরেছিল। কারণ উন্নত চেতনা মানেই হল আরও সঠিক আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর ঠিক এভাবেই বিবর্তনের সিঁড়ি বেয়ে বেয়ে আজ মানুষের চেতনা এই গ্রহে সবচেয়ে বেশি বিকশিত হতে পেরেছে। নৈতিকতার সাথে চেতনার এই অদ্ভুত কানেকশনটা বুঝতে হলে আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে সেটা আগে ডিকোড করতে হবে। আমাদের শরীরের ভেতরে প্রতিটা সেকেন্ডে হাজারো কাজ চলছে, যার বেশিরভাগেরই কিন্তু আমরা কোনো খবর রাখি না। বিবর্তনের ধারায় যে কাজগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুব জরুরি আর বারবার করতে হয়, যেমন শ্বাস নেওয়া, হার্টবিট বা ধরুন হাঁটাচলা করা, সেগুলো একসময় আমাদের অবচেতন বা আনকনশিয়াস মাইন্ডের অংশ হয়ে যায়। একটু মনে করে দেখুন, ছোটবেলায় হাঁটা শেখার সময় প্রতিটা পদক্ষেপে কতটা মনোযোগ দিতে হতো, কিন্তু এখন সেটা একদম অটোম্যাটিক। অন্যদিকে যখন আমরা নতুন কোনো জটিল স্কিল শিখি, যেমন ধরুন গিটার বাজানো বা গাড়ি চালানো, তখন কিন্তু আমাদের পুরো ফোকাস আর সচেতন প্রচেষ্টার দরকার হয়। এই পয়েন্টে এসে বিখ্যাত কোয়ান্টাম ফিজিসিস্ট এরভিন শ্রোডিঙ্গারের একটা দারুণ থিওরির কথা বলতেই হয়। তার মাইন্ড অ্যান্ড ম্যাটার বইতে তিনি চেতনাকে একজন শিক্ষকের সাথে তুলনা করেছেন। ব্যাপারটা বেশ মজার। ধরুন, যখন কোনো নতুন জিনিস শেখার থাকে, তখন চেতনা ভীষণ অ্যাক্টিভ থাকে। কিন্তু বারবার প্র্যাকটিসের ফলে কাজটা শেখা হয়ে গেলে চেতনা সেই কাজটাকে অবচেতন মনের ওপর ছেড়ে দিয়ে নিজের চুপচাপ ব্যাকগ্রাউন্ডে চলে যায়। অর্থাৎ আমাদের চেতনা শুধুমাত্র তখনই জেগে ওঠে যখন সেখানে নতুন কিছু শেখা বা বদলানোর স্কোপ থাকে।
আর ঠিক এখানেই শুরু হয় আসল লড়াই, আমাদের পুরনো আদিম প্রবৃত্তি আর আজকের আধুনিক নৈতিকতার মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব। আমাদের ভেতরে যে রাগ, অতিরিক্ত লোভ বা কামনার মতো বেসিক আদিম ইনস্টিংক্টগুলো আছে না, সেগুলো আমরা মূলত আমাদের পূর্বপুরুষেদের কাছ থেকে পেয়েছি। এগুলো অনেকটা ডিএনএর মতোই, একটা জেনারেশন ধরে চলে আসা মানসিক প্যাটার্ন, যা সবসময় শুধু নিজেকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমাদের উন্নত চেতনা, সে চায় সবসময় নতুন কিছু শিখতে, নতুন একটা লেভেলে পৌঁছাতে আর নিজেকে আরও বিকশিত করতে। তাহলে সহজ কথায় বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা যদি ওই পুরনো আদিম প্রবৃত্তির কাছেই সারেন্ডার করি, তাহলে কিন্তু আমাদের চেতনা আর এক পাও এগোতে পারবে না, ওখানেই থমকে যাবে। কারণ ওই প্রবৃত্তিগুলো খুবই মেকানিক্যাল আর বারবার একই জিনিস রিপিট করে। কিন্তু যখনই আমরা সেই প্রবৃত্তিগুলোকে একটু কন্ট্রোল করি, সেগুলোর বিরুদ্ধে গিয়ে একটা নৈতিক সিদ্ধান্ত নিই, তখন আমাদের চেতনায় একটা দারুণ লড়াই শুরু হয়। আর এই নতুন শেখার স্ট্রাগলটাই কিন্তু চেতনাকে বাধ্য করে বিকশিত হতে, বিবর্তনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে। এবার চলুন দেখি আমাদের ভেতরের এই লড়াইটা কিভাবে বাইরের পৃথিবীকে বদলাচ্ছে, কিভাবে তৈরি করছে একটা আস্ত সমাজ। ব্যক্তিগত অহংকার বা ইগোকে একটু দূরে সরিয়ে রাখলেই কিন্তু প্রজাতিরা একজোট হতে শেখে, সমাজ গড়তে শেখে। যেমন ধরুন পিঁপড়ে বা মৌমাছিদের কথা। অবাক হবেন শুনে, ওদের মধ্যে ব্যক্তিগত ইগো বলতে প্রায় কিছুই নেই, তাই ওরা অনায়াসে এত বড় বড় কলোনি বানাতে পারে। কিন্তু মুশকিল হলো, ওদের আবার ন্যাশনাল ইগো বা গোষ্ঠীগত অহংকার এতটাই বেশি যে অন্য কলোনির কাউকে দেখলে ওরা রীতিমতো ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলে। মানুষের মধ্যেও একসময় এই উগ্র গোষ্ঠীগত অহংকারটা ছিল, কিন্তু এখন আধুনিক আর ধ্বংসাত্মক মারণাস্ত্রের ভয়েই হোক বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদেই হোক, মানুষ এখন বাধ্য হয়ে বিশ্বশান্তি আর মিলেমিশে থাকার কথা ভাবছে। বিজ্ঞান থেকে তাহলে একটা ব্যাপার একদম জলের মতো পরিষ্কার, এই যে পরোপকার করা, মানুষের পাশে দাঁড়ানো বা বৃহত্তর স্বার্থের জন্য নিজের আদিম ইচ্ছাকে একটু কন্ট্রোল করা, এগুলো কিন্তু স্রেফ শখের কোনো ব্যাপার নয়। এগুলো হলো আমাদের বায়োলজিক্যাল ইম্প্যারেটিভ। এই আত্মত্যাগ আর একজোট হয়ে থাকার ক্যাপাসিটিটাই কিন্তু মানুষকে আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্তন্যপায়ী প্রাণীতে পরিণত করেছে। এবার একটা দারুণ চমকপ্রদ বিষয়ে আসা যাক। জানলে অবাক হবেন, আমাদের প্রাচীন ভারতীয় দর্শনও কিন্তু ঠিক এই একই কথা বলে এসেছে হাজার হাজার বছর ধরে। অদ্বৈত বেদান্ত বা সনাতন ধর্মে যে ৮৪ লক্ষ যোনি বা প্রজাতির কথা বলা হয়, সেটা নিয়ে হয়তো অনেকেই শুনে থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বুঝতে পারবেন চেতনার বিভিন্ন স্তরকে ব্যাখ্যা করার জন্য এটা কতটা প্রাচীন আর কতটা নিখুঁত একটা ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ক। এই কনসেপ্ট অনুযায়ী চেতনার মূলত ৩টে লেভেল আছে। আমরা মানুষেরা রয়েছি ঠিক মাঝখানে। আমাদের নিচে রয়েছে পশুস্তর, যারা পুরোপুরি তাদের আদিম প্রবৃত্তি বা ইনস্টিংক্ট দিয়ে চলে। আর মানুষের ঠিক ওপরেই রয়েছে দেবস্তর। এই প্রাচীন দর্শনের মূল কথাটাই হল, মানুষ যদি শুধু তার আদিম প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে, তবে তার চেতনা ওই নিচের দিকে অর্থাৎ পশু স্তরে নেমে যায়। কিন্তু যখনই সে তার ইন্দ্রিয়কে জয় করতে শেখে, নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে কন্ট্রোল করে, তখন তার চেতনা আপগ্রেড হয়ে দেবস্তরে বা পরবর্তী উন্নত স্তরে পৌঁছে যায়। আর ঠিক এই কারণেই প্রাচীনকালে যম এবং নিয়মের মতো কিছু প্র্যাকটিস তৈরি করা হয়েছিল। যেমন সত্য বলা, ব্রহ্মচর্য, চুরি না করা বা নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করা। বাইরে থেকে দেখলে এগুলোকে হয়তো খুব কড়া ধর্মীয় নিয়ম বলে মনে হতে পারে, কিন্তু গভীরভাবে ভাবলে দেখবেন এগুলো আসলে একটা মাস্টার টুল, মানুষের চেতনাকে বিকশিত করার এবং তাকে বিবর্তনের পরবর্তী ধাপে প্রমোট করার জন্যই এগুলোকে এত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। ইতিহাস খাটলে দেখবেন যেসব যুগান্তকারী মানুষেরা নিজেদের ভেতরের এই আদিম প্রবৃত্তিগুলোকে পুরোপুরি জয় করতে পেরেছিলেন, সেই মানসিক লড়াইয়ে জিতেছিলেন, তারাই কিন্তু সমাজে এক নতুন উন্নত চেতনার বিপ্লব ঘটাতে পেরেছেন। শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ বা স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বরা তাদের সেই সুপার অ্যাডভান্স চেতনার আলো দিয়ে কিন্তু গোটা মানব সমাজকে এক নতুন পথের দিশা দেখিয়ে গেছেন। পুরো আলোচনাটা থেকে আমরা তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি? নৈতিকতা বা মোরালিটি কিন্তু কোনোভাবেই স্রেফ ধর্মের চাপিয়ে দেওয়া কোনো শিকল নয়, বরং এটাই হলো আমাদের চেতনার বিবর্তনের সবচেয়ে অ্যাক্টিভ ফ্রন্টিয়ার। নৈতিকতা হলো সেই আল্টিমেট বায়োলজিক্যাল টুল
বা জৈবিক হাতিয়ার, যা আমাদের মানবজাতিকে আরও উন্নত, আরও স্মার্ট একটা প্রজাতি হিসাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই অত্যন্ত বিস্তারিত এবং ইনডেপথ এক্সপ্লেনারটি আপনাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করার পেছনে যিনি রয়েছেন, আমরা তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই। অনেক অনেক ধন্যবাদ শুভনীতা মণ্ডলকে। উনার আন্তরিক সহযোগিতা ছাড়া এত তথ্য সমৃদ্ধ একটা আলোচনা তৈরি করা সত্যিই সম্ভব হতো না। সবশেষে একটা খুব সাধারণ কিন্তু দারুণ পাওয়ারফুল প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করব। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আমরা প্রতিদিন যে ছোট ছোট নৈতিক সিদ্ধান্তগুলো নিই, ক্ষণিকের আনন্দকে যে একটুখানি কন্ট্রোল করি, তার প্রতিটা মুহূর্তই যদি আমাদের গোটা প্রজাতির বিবর্তনকে এক ধাপ করে এগিয়ে দেয়, তাহলে আজ আপনার নেওয়া সিদ্ধান্তগুলো আগামী প্রজন্মের জন্য ঠিক কেমন ভবিষ্যৎ তৈরি করছে? আমরা কি সত্যিই এগোচ্ছি নাকি অজান্তে পিছিয়ে পড়ছি? এই ভাবনার জায়গাটুকু আপনাদের জন্যই ছেড়ে দিলাম। সবাই ভীষণ ভালো থাকবেন, আর হ্যাঁ, সব সময় নতুন কিছু শিখতে থাকবেন।